নমস্কার, শুভ সকাল সকলকে। আশা করি সবাই ভালোই আছো, আর ভালো থাকায় আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বুদ্ধাঙ্কের স্বাভাবিক বন্টন ও ব্যক্তিগত বৈষম্য নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কি, বুদ্ধাঙ্কের স্বাভাবিক বন্টন ও ব্যক্তিগত বৈষম্য নিয়ে। তোমরা যারা প্রতিনিয়ত আমার ক্লাসটা করো তারা অবশ্যই মনোযোগ সহকারে সেই ক্লাসটা দেখবার চেষ্টা করো। তো ক্লাসটা শুরু করবার আগে আমি তোমাদের বলে দিচ্ছি, আমাদের অতীতকে ভুলে যাওয়াই উচিত, কেননা সে অতীত দুঃখের হলেও বেদনাদায়ক হয়, সুখের হলেও বেদনাদায়ক হয়। তাই অতীতকে ভুলে গিয়ে বর্তমানকে নিয়ে আমাদের চলা উচিত। এই ভাবনাকে সামনে রেখেই তোমরা সকলে সামনের দিকে এগিয়ে যাবে। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা বুঝবো সেটা হলো বুদ্ধাঙ্কের স্বাভাবিক বন্টন। অর্থাৎ বুদ্ধাঙ্ককে একটা বন্টন হিসাবে আমরা অবশ্যই আগের ক্লাসে পড়েছি বুদ্ধাঙ্ক কি। ঠিক আছে, বুদ্ধাঙ্ক হলো মানুষের বুদ্ধি নির্ণয়ের পদ্ধতিটাকেই বলা হয় কি বুদ্ধাঙ্ক। তাহলে বুদ্ধাঙ্ককে কি করা হয়েছে, স্বাভাবিক বন্টন করা হয়েছে। কিভাবে বন্টন করা হয়েছে সেভাবে আমি তোমাদেরকে একটা গ্রাফ চিত্রের মাধ্যমে তুলে ধরেছি, সে বিষয়টা তোমরা দেখবে, তারপরে বোঝার চেষ্টা করবে। তো বুদ্ধাঙ্ককে কি করা হয়েছে, 1 2 3 4 5 6 7 8টা ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ 8টা ভাগ থেকে স্বাভাবিক পর্যায়ে, যেমন ধরো 0 থেকে 60-র মধ্যে রয়েছে কি জরুরি বুদ্ধি। ঠিক আছে, জরুরি বুদ্ধি মানুষের থাকে কি 1%। মানে আমাদের যে টোটাল জনসংখ্যা আছে সেই টোটাল জনসংখ্যার মধ্যে 1% লোক থাকে জরুরি না, জড় বুদ্ধি, সরি এটা আমি ভুল বলছি, সেটা তাকে কি ইডিয়ট যাদের বলা হয় জড় বুদ্ধি সম্পর্কে। ঠিক আছে, সেটা হলো কি জড় বুদ্ধি। তারপর হলো বুদ্ধিহীন বুদ্ধি, মানে হলো বুদ্ধিহীন বুদ্ধি থাকে কি 4%, মানে 4% লোকের থাকে কি বুদ্ধিহীন বুদ্ধি। তারপর হলো স্বল্প বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি থাকে 14%, মানে স্বল্প বুদ্ধি মৌরান বুদ্ধি, মৌরান বুদ্ধি থাকে কি 14% লোকের মৌরান বুদ্ধি থাকে। তারপর হলো অ্যাভারেজ, মানে স্বাভাবিক বুদ্ধি, স্বাভাবিক বুদ্ধি থাকে 60% লোকের স্বাভাবিক বুদ্ধি থাকে। ঠিক আছে, কত পার্সেন্ট লোকের স্বাভাবিক বুদ্ধি থাকে, 60% লোকের স্বাভাবিক বুদ্ধি থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা তোমরা মনে রাখবে অবশ্যই, 60% লোকের কি থাকে স্বাভাবিক বুদ্ধি থাকে। তারপর হলো কি 14%, মানে বুদ্ধিমত্তা বা বুদ্ধিমান, যেটাকে বলা হয় সুপিরিয়র, যার শতাংশ থাকে কি 14%, সেটা হলো কি বুদ্ধিমান লোকেরা থাকে 14% লোক থাকে কি বুদ্ধিমান। তারপর হলো কি, যে জিনিসটা আমি বোঝাচ্ছি সেটা হলো, তারপর হলো বুদ্ধিমান মানে সুপিরিয়র, সুপিরিয়র থাকে কি 14%। তারপর হলো অতি বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি থাকে কি 4%, মানে প্রতিভাবান যাদের বলা হয় তারা থাকে ভেরি সুপিরিয়র, যাদের বলা হয় কি অতি বুদ্ধি সম্পূর্ণ ব্যক্তি বা প্রতিভাবান ব্যক্তি। তারপর হলো অতি উচ্চ বুদ্ধি সম্পূর্ণ বা প্রতিভাবান, মানে জিনিয়াস যাদের বলা হয়, তারাও থাকে কি কত পার্সেন্ট, 1%। তো তোমাদের অবশ্যই থাকতে পারে জড় বুদ্ধি সম্পন্ন লোকদের বুদ্ধাঙ্ক কত, তারা হলো 0 থেকে 60%-র মধ্যে যারা থাকবো তারা কি থাকে জড় বুদ্ধি সম্পন্ন, মানে তাদের কোনো বুদ্ধি থাকে না, কমই বুদ্ধি থাকে। তারপর হলো 60 থেকে 80-র মধ্যে হলো কি বুধহীন, মানে বুধহীন যারা রয়েছে তারা থাকে কি 60 থেকে 80। এবং স্বল্প বুদ্ধি সম্পন্ন থাকে কি 80 থেকে 90, 80 থেকে 90 তাদের বলা হয় কি স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি, মানে তাদের বুদ্ধির আইকিউ কত 80 থেকে 90। তারপর হলো কি যে 90 থেকে 110 যাদের মধ্যে থাকে তারা হলো কি স্বাভাবিক, মানে অ্যাভারেজ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা থাকে কি, যাদের আইকিউ কি 90 থেকে 110 তারা কি থাকে স্বাভাবিক পর্যায়ে থাকে। আর 110 থেকে 120 যাদের বুদ্ধি তারা থাকে কি বুদ্ধিমান, বুদ্ধিমান হলো 110 থেকে 120। আর 120 থেকে 140-এর মানে মধ্যে হলো কি প্রতিভাবান, মানে অতি বুদ্ধি সম্পন্ন, অন্তত বুদ্ধি সম্পন্ন, সেটা হলো কি প্রতিভাবান মানুষ। আর একদম মানে গড জিনিয়াস যাদের বলা হয় তারা হলো 140 থেকে 200-র মধ্যে তাদের বুদ্ধি থাকে অতি উচ্চমান এবং প্রতিভাবান বা জিনিয়াস লোক বলা হিসাবে গণ্য করা হয়। তাহলে তোমাদের যদি প্রশ্ন আসে যে 0 থেকে 60% আইকিউ কাদের জড়বুদ্ধি সম্পন্ন, 60 থেকে 80 মানে হলো বুদ্ধিহীন, বুদ্ধিহীন মানুষদের আইকিউ থাকে 60 থেকে 80, আর স্বল্প বুদ্ধি সম্পন্ন থাকে 80 থেকে 100। ঠিক আছে, অবশ্যই স্বল্প বুদ্ধি
সম্পন্ন মানুষের তাকে পার্সেন্টেজ কত 14%, সেটা 80 থেকে 100। এবং স্বাভাবিক বুদ্ধি মানে অ্যাভারেজ থাকে 90 থেকে 110-এর মধ্যে স্বাভাবিক বুদ্ধি অ্যাভারেজ বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরা থাকে। আর বুদ্ধিমান ব্যক্তি হলো 110 থেকে 120-এর মধ্যে যাদের আইকিউ থাকে তারা হলো কি বুদ্ধিমান, আর 110 থেকে 140-এর মধ্যে যারা থাকে তারা হলো কি একটু প্রতিভাবান, একটু প্রতিভাবান বা প্রতিভাবান আইকিউ থাকে তাদের। তারপর হলো কি প্রতিভাবান জিনিয়াস মানে গড চাইল্ডের যাদের বলে 140 থেকে 120-এর মধ্যে তারা হলো কি একদম প্রতিভাবান বা উচ্চ বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। এবার হলো ব্যক্তিগত বৈষম্য বা আইডি ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ব্যক্তিগত বৈষম্য কি থাকে? তাহলে ব্যক্তিগত বৈষম্যকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হলো বংশগতি আর একটা হলো পরিবেশগত। ঠিক আছে, আমি আবারও বলছি, ব্যক্তিগত বৈষম্যকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি। তোমরা যারা ক্লাসটা দেখছো তারা অবশ্যই হয়তো বা লেখাগুলি দেখতে একটু অসুবিধা হচ্ছে, তবে তোমাদের চিন্তা করার প্রয়োজন নেই। আমি যখন লাস্ট জায়গাটা দেখাবো তখন ক্লাসের শেষে সবটা একদম সুন্দরভাবে দেখিয়ে দেব যে তোমাদের কিভাবে কোনটা হয়েছে। তাহলে ব্যক্তিগত বৈষম্যকে আমরা কি করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হলো বংশগতি আর একটা হলো কি পরিবেশ। হেরিডিটি মানে সহজাত, আর পরিবেশ মানে হলো কি অর্জিত, যেটা মানুষ অর্জন করে নিয়ে আসে সেটাকে বলা হয় কি মানে পরিবেশ বা অর্জিত বৈশিষ্ট্য। আর সহজাত মানে যেটা বংশগতি মানে বংশ পরম্পরায় সৃষ্টি হয়ে আছে সেটা হলো কি বংশগতি। তাহলে ব্যক্তি বৈষম্যকে দুইটা ভাগে ভাগ করেছে, একটা হলো বংশগতি আর একটা হলো পরিবেশ। এবার সেই বংশগতিকে আবার চারটা 1 2 3 4 5টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কি সময় সময় প্রেক্ষতার নীতি, আর একটা হলো কি একটা হলো সময় প্রেক্ষতার নীতি, আর একটা হলো বৈচিত্র্যের নীতি। একটা হলো সময় প্রেক্ষতা নয়, সরি আমি এটা ভুল বলেছি, একটা হলো সময় রূপতার নীতি, একটা হলো বৈচিত্র্যের নীতি, একটা হলো মিশ্রণের নীতি, একটা হলো সম্ভাবনার নীতি, আর একটা হলো প্রকটতার নীতি। তাহলে বংশগতিকে 5টা ভাগে ভাগ করা হয়েছে, একটা সময় রূপতার নীতি, একটা বৈচিত্র্যের নীতি, একটা মিশ্রণের নীতি, একটা সম্ভাবনার নীতি এবং একটা কি প্রকটতার নীতি। এই 5টা ভাগে ভাগ করা হয়েছে বংশগতিকে। তাহলে অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগছে যে সেই 5টা ভাগকে সময় রূপতার নীতি বলতে, যেমন উদাহরণ হিসাবে নিগ্রো পিতামাতার সন্তান কালো হয় এবং শ্বেত বা ইউরোপিয়ান সন্তান সবসময় ফর্সা হয়। তারপর বৈচিত্র্য নীতির মধ্যে আছে কেবলমাত্র কতগুলি বৈশিষ্ট্যের সম্প্রসারণ হয়, সেই বৈচিত্র্য নীতির মধ্যে কেবলমাত্র কয়েকটি বৈশিষ্ট্যের সম্প্রসারণ ঘটে। আর মিশ্রণের নীতির মধ্যে মোটামুটি ভাবে পিতার 50% থাকে এবং মাতার 50% বৈশিষ্ট্য মিশ্রণের সন্তান দেখা যায়। তারপর হলো কি যেমন ধরো সম্ভাবনার নীতির মধ্যে থাকে কি জিনের পেয়ারিং ক্রসিং আবার রিমোভাইনেশনের প্রেক্ষিতে হয়ে থাকে। তারপর হলো প্রকটতা মানে হলো পিতা মাতার কিছু লক্ষণ সন্তানের প্রকটিত হয় এবং অন্য গুণগুলিও প্রচ্ছন্ন হয়ে থাকে। ঠিক আছে, তারপর হলো কি অর্জিত বৈশিষ্ট্য বা পরিবেশগত বৈশিষ্ট্যকে আবার 5টা ভাগে ভাগ করা যায়। একটা হলো সামাজিক, সাংস্কৃতিক, প্রাক্ষবিক, শিক্ষাগত এবং কি গৃহ পরিবেশগত। এই 5টা ভাগে ভাগ করা যায়। আবারও বলছি, সামাজিক, সাংস্কৃতিক, প্রাক্ষবিক, শিক্ষাগত এবং গৃহ পরিবেশগত। তাহলে সামাজিক পরিবেশের মধ্যে থাকে কি কর্ম অভ্যাস, মূল্যবোধ, মনোভাব, অবসর যাপনের অভ্যাস, এগুলি থাকে সামাজিক পরিবেশের মধ্যে। সাংস্কৃতিক মধ্যে থাকে কি জীবনযাপনের নীতি, খাদ্যাভ্যাস, আচার আচরণ, এগুলি থাকে কি সংস্কৃতির মধ্যে। এবং প্রাক্ষবিকের মধ্যে থাকে কি আবেগ, অভ্যাস ও নিয়ন্ত্রণ, এগুলি থাকে কি প্রাক্ষবিকের মধ্যে। এবং শিক্ষাগতের মধ্যে থাকে গ্রহণ ক্ষমতা, পরিমার্জিতা, জ্ঞান, বোধ, তারপর হলো বুধ এটা কি দক্ষতা, বিচার শক্তি, এগুলি। তারপর হলো কি গৃহ পরিবেশের মধ্যে থাকে সামাজিক অবস্থান, সুস্থ পরিবেশ, শান্ত আবহাওয়া, স্বাস্থ্যসম্মত জীবনচর্চা, মানবিক ও গুণাবলী বিকাশ, এগুলি থাকে কি গৃহ পরিবেশের মধ্যে। তাহলে আমি বুঝিয়ে দিলাম বংশগতির মধ্যে থাকে প্রথমত ব্যক্তিগত বৈষম্য দুটি ভাগে ভাগ করা যায়, একটা হলো বংশগতি মানে হেরিডিটি, আর একটা হলো পরিবেশ মানে এনভায়রনমেন্ট। বংশগতিকে আবার 5টা ভাগে ভাগ করা যায়, একটা হলো সময় রূপতার নীতি, বৈচিত্র্য নীতি, মিশ্রণের নীতি, সম্ভাবনা নীতি এবং প্রকটতার নীতি। আবার এনভায়রনমেন্ট মানে অর্জিত বৈষম্যকে 5টা ভাগে ভাগ করা যায়, সামাজিক, সাংস্কৃতিক, প্রাক্ষবিক, শিক্ষাগত এবং গৃহ পরিবেশ। আবার এগুলি সম্পর্কে আমি বলে দিলাম। এবার আমাদের প্রশ্ন আসে যে ব্যক্তিগত বৈষম্য ও শিক্ষা মানে ব্যক্তিগত বৈষম্য ও শিক্ষার কি কি প্রয়োজনীয়তা বা
কেন প্রয়োজন? ব্যক্তিগত মানে বহুমুখী পাঠ্যক্রম ব্যবস্থা থাকে, ব্যক্তিকেন্দ্রিক পাঠদান পদ্ধতি থাকে, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী আয়োজন করা হয়ে থাকে, ভিত্তিমূলক নির্দেশনা হয়ে থাকে, শিক্ষার্থীদের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা গড়ে তোলা হয় এবং শিক্ষার্থীদের মানসিক গঠন অনুযায়ী পৃথক পৃথক শ্রেণীতে ভাগ করে পাঠদান ও নির্দেশনা দেওয়া হয় ব্যক্তিগত বৈষম্য শিক্ষার ক্ষেত্রে। এবার সেমভাবে শিক্ষক শিক্ষার্থীর নমনীয় মেজাজ বা ফ্লেক্সিবল টেম্পারমেন্ট গড়ে তুলতে সাহায্য করে, এটার মধ্যে ফ্লেক্সিবল টেম্পারমেন্ট গড়ে তুলতে সাহায্য করে। তারপর হলো শিক্ষক শিক্ষার্থীদের জীবনযাপন রীতি ও সুসংহত করবেন, মানে এটার মধ্যে কি শিক্ষকরা কি করবে, শিক্ষক শিক্ষার্থীদের নমনীয়তার মেজাজ বা ফ্লেক্সিবল টেম্পারমেন্ট গড়ে তুলতে সাহায্য করবে, শিক্ষক শিক্ষার্থীদের জীবনযাপন রীতি সুসংহত করবেন, শিক্ষার্থীদের পাঠ্যবিক নিয়ন্ত্রণে সাহায্য করবেন। তাছাড়া শিক্ষক শিক্ষার্থীদের জন্য দেখা যায় যে শিক্ষার্থীদের পাঠ্যবিক নিয়ন্ত্রণে সাহায্য করবেন, শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষামূলক মানসিক বিকাশে সাহায্য করবেন, মূল্যায়নের মানে এবার হলো যে মূল্যায়ন অর্থাৎ সেগুলি মূল্যায়নের উদ্দেশ্য কি, মূল্যায়নের অন্যতম উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের সর্বাঙ্গীন পরিমাণ শারীরিক, মানসিক, শিক্ষাগত, সামাজিক, পাঠ্যবিক ও ব্যক্তিক ইত্যাদি পরিমাপ করা হয়। মানে সেই মূল্যায়নের মাধ্যমে কি করা হয়, শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে কি করা হয়, শিক্ষার্থীদের সর্বাঙ্গীন পরিমাপ করা হয়, শারীরিক দিক দিয়ে পরিমাপ করা হয়, মানসিক দিক দিয়ে পরিমাপ করা হয়, শিক্ষাগত দিক দিয়ে পরিমাপ করা হয়, সামাজিক এবং পাঠ্যবিক ও ব্যক্তিত্ব ইত্যাদি পরিমাপ করা হয় থাকে। এবার শিক্ষা মূল্যায়নের কার্যকারিতা মানে শিক্ষার মূল্যায়ন কেন করা হয়, শিক্ষার্থীদের শিখন দুর্বলতা ও সবলতা চিহ্নিত করার জন্যই তা নির্ণয় করা হয়। তাছাড়া নির্দেশনা, পাঠ্যক্রম পরিবর্তনের ভিত্তির যোগান দেয় মূল্যায়ন। তাছাড়া পরীক্ষণ, ভবিষ্যৎ অনুমান করা, গ্রেডিং দেওয়া, নির্দিষ্ট কোর্স বা ভিত্তির উপযুক্ত ব্যক্তি নির্বাচন বা ফিডব্যাক দেওয়া, এই সবগুলি মূল্যায়নের কার্যকারিতা মানে মূল্যায়ন করা হয় এই সব কিছুর জন্য। অর্থাৎ শিক্ষার্থীর শিখন দুর্বলতা ও সবলতা চিহ্নিত করার জন্য মূল্যায়ন করা হয়, নির্দেশনা দেওয়ার জন্য মূল্যায়ন করা হয়, পাঠ্যক্রম পরিবর্তনের ভিত্তির যোগান দেওয়ার জন্য মূল্যায়ন করা হয়, পরীক্ষণ এবং ভবিষ্যৎ অনুমান করা বা গ্রেডিং দেওয়ার জন্য মূল্যায়ন করা হয়। তাছাড়া নির্দিষ্ট কোর্স বা ভিত্তিতে উপযুক্ত ব্যক্তিদের নির্বাচন। এবার মূল্যায়নের যে কৌশলগুলি থাকে উপকরণ হিসাবে সেটা অভিজ্ঞা, যেমন পরীক্ষামূলক কৌশল হিসাবে অভিজ্ঞা করা হয় উপকরণ হিসাবে, তাহলে আত্মবিবৃতিমূলক কৌশল হিসাবে উপকরণ হিসাবে করা হয় কি সাক্ষাৎকার, এবং আত্মবিবৃতিমূলক কৌশল হিসাবে দেখা যায় যে বিবৃতিমূলক কৌশল হিসাবে যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হলো কি আত্মবিবৃতিমূলক যেটা রয়েছে কৌশল হিসেবে সাক্ষাৎকার। আর এটা আত্মবিবৃতিমূলক না, এটা হবে কি পর্যবেক্ষণমূলক কৌশল, সেটা হবে পর্যবেক্ষণমূলক কৌশলের উপকরণ হিসাবে পর্যবেক্ষণমূলক কৌশল হিসাবে কি উপকরণ হিসাবে চেকলিস্ট, রেটিং এবং স্কেল, এগুলি থাকবে কি পর্যবেক্ষণ কৌশলে। তো তোমাদের অবশ্যই পরীক্ষামূলক কৌশলে থাকবে অভিজ্ঞা, আত্মবিবৃতিমূলক কৌশলে থাকবে সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণ কৌশলে থাকবে কি চেকলিস্ট, রেটিং, স্কেল। তাছাড়া হলো সমাজমিতি, ডিজিটাল রেকর্ড মানে অনেকাংশে ডিজিটাল রেকর্ড বা রেকর্ডারও থাকতে পারে। উপকরণ হিসাবে শিক্ষার্থীদের মানসিক ও শিক্ষাগত বৈশিষ্ট্য পরিমাপ যন্ত্র হলো উপকরণ। কি শিক্ষার্থীদের মানসিক এবং শিক্ষাগত বৈশিষ্ট্য পরিমাপ যন্ত্র হলো উপকরণ। আদর্শ উপকরণ কি কি বৈশিষ্ট্য থাকা দরকার, উপকরণটি যথার্থ ভ্যালিড হবে এবং উপকরণটি নৈর্ব্যক্তিক হবে বা অবজেক্টিভ হবে, নির্ভরযোগ্য হবে মানে রিলেটিভ হবে, তারপরে উপকরণটি আদর্শায়িত হবে মানে স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে, অর্থাৎ স্ট্যান্ডার্ডাইজড হবে। তাহলে উপকরণের যে কি থাকে বৈশিষ্ট্য সেটা হলো উপকরণটি যথার্থ ভ্যালিড হবে, উপকরণটি নৈর্ব্যক্তিক হবে বা অবজেক্টিভ হবে, নির্ভরযোগ্য হবে বা রিলেটিভ হবে, উপকরণটি আদর্শায়িত বা স্ট্যান্ডার্ডাইজড হবে। গঠনগত মূল্যায়ন বা ফর্মেটিভ মানে সমষ্টিগত মূল্যায়ন, মানে গঠনগত মূল্যায়নের মধ্যে রয়েছে কি, এবার তোমরা অবশ্যই মনে প্রশ্ন রাখবে যে গঠনগত মূল্যায়নের মধ্যে কি রয়েছে। হ্যাঁ, গঠনগত মূল্যায়নের মধ্যে রয়েছে শ্রেণীকক্ষের বিষয়বস্তু আলোচনার সময় এই ধরনের মূল্যায়ন হয়ে থাকে। সাধারণত সংশোধনমূলক শিক্ষণের ক্ষেত্রে বা রেমিডিয়েল টিচিং এর ক্ষেত্রে কি থাকে গঠনগত মূল্যায়ন থাকে। তারপর হলো কি ব্যবস্থা করা হয় গঠনগত মূল্যায়নের প্রেক্ষিতে। তারপর গঠনগত মূল্যায়নের উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের ধারাবাহিক এবং তাৎক্ষণিক ফিডব্যাক দেওয়া। আবার গঠনগত মূল্যায়নের মাধ্যমে শিক্ষক নির্দেশনা সংস্কার, সঠিক নির্দেশনা দানের উপায় নির্বাচনে বা উপযুক্ত শিক্ষা সহায়ক উপকরণ, উপযুক্ত সংশোধনমূলক শিক্ষণ, কার্যকরী শিক্ষণ, পরিকল্পনা রচনা ইত্যাদি করতে পারেন।
আবার সেই গঠনগত মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষক শিক্ষণ প্রক্রিয়াও অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে কাজ করে থাকে। তারপর হলো কি গঠনমূলক মূল্যায়ন পরবর্তী সময়ে যেটা থাকে সেটা হলো কি সমষ্টিগত মূল্যায়ন। অবশ্যই তোমাদের মনে প্রশ্ন থাকবে যে সমষ্টিগত মূল্যায়ন কি না। সমষ্টিগত মূল্যায়ন হলো একটি নির্দিষ্ট সময়ের শেষে বা কোনো কোর্স সমাপ্তি শিক্ষণ উদ্দেশ্যগুলির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীর পারদর্শিতার যে সার্বিক মূল্যায়ন করা প্রক্রিয়া সেটাই হলো কি সমষ্টিমূলক প্রক্রিয়া। সেই সমষ্টিমূলক প্রক্রিয়ার মধ্যে থাকবে কি দেখা যায় যে বহির্মূল্যায়ন বা অন্তর্মূল্যায়ন হয়ে থাকে সমষ্টিগতর মধ্যে। সমষ্টিগত মূল্যায়নের লক্ষ্য হলো শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করা, যেমন বহির পরীক্ষা, বার্ষিক পরীক্ষা ইত্যাদি সমষ্টিগত মূল্যায়ন হয়ে থাকে। আবার সমষ্টিগত মূল্যায়নে শিক্ষার্থীদের শ্রেণী বিন্যাসকরণে সাফল্য লাভের ক্ষেত্রে, ভবিষ্যৎ সম্ভাবনার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আবার শিক্ষার্থীদের এন্ট্রি লেভেল বিহেভিয়ার যাচাই করা হলো শিক্ষণের একটি মূল্যায়ন বা ক্লাসমেট ফর লার্নিং যেটাকে বলা হয়। তারপর হলো কি শ্রেণীকক্ষে বিষয়বস্তু আলোচনার সময় বা কোর্স সমাপ্তি মূল্যায়ন হলো শিক্ষণের মূল্যায়ন। যেমন ধরো বিফোর টিচিং, টিচিং এবং আফটার টিচিং। মানে বিফোর টিচিং মানে আগে, আবার শিক্ষকতার সময় এবং পরে। তারপর হলো কি ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা প্রচলনের সুপারিশ করেছিল মাধ্যমিক শিক্ষা কমিশন, যেমন মুদালিয়া কমিশন 1954 খ্রিস্টাব্দে। এবং সার্বিক ও ধারাবাহিক মূল্যায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করেছিল এনসিএফ। কোনটার উপর? সার্বিক এবং ধারাবাহিক মূল্যায়নের উপর, যেখানে আমি লিখে দিয়েছি সার্বিক এবং ধারাবাহিক মূল্যায়নের উপর অধিক গুরুত্ব আরোপ করেছিল এনসিএফ, মানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক। সেটা 2005 সালে কি করেছিল? অধিক গুরুত্ব প্রদান করেছিল। এই ছিল তোমাদের বুদ্ধাঙ্কর স্বাভাবিক বন্টন ও ব্যক্তিগত বৈষম্য সম্পর্কে আলোচনা। তোমরা যারা বুঝতে পেরেছো অবশ্যই তারা কমেন্ট করে আমাকে জানাবে, এবং যারা যারা দেখতে পারোনি তাদেরকে আমি আবার সবটা জায়গা দেখিয়ে দিচ্ছি। তোমরা সুন্দর করে দেখে নাও, এবং কোনো জায়গায় যদি অস্পষ্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি আবার ক্লাসটা নতুনভাবে করে দেওয়ার চেষ্টা করব। তারপর হলো তোমাদের যদি কোনো জায়গায় বুঝতেও অসুবিধা হয় তাহলেও আমাকে বলতে পারো কমেন্ট করে, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলো যখন করব আরও সুন্দরভাবে করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, সবাই ভালো থাকবে।